আমাদের বারবার মনে হয় আমাদের নেতা নেত্রীরা আমাদের দেশের যারা পরিচালনার মাথায় বসে রয়েছেন তারা যেভাবে দেশটাকে রাজ্যটাকে চালায় তাতে বারবার মনে হয় তারা আসলে এক ধরনের ফাঁদ পেতে বসে আছে। সাধারণ মানুষকে বোকা বানাবার জন্য সেই ফাঁদ পাতা হয়েছে। সকলেই ভালো করে ভেবে দেখুন, তারা বলছেন, সকলেই যার যার মতো করে বলছেন গণতন্ত্রকে রক্ষা করতে হবে, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে, মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। আর ক্ষমতার অলিন্দে বসে যা যা করছেন তারা ঠিক তার উল্টো। বারবার একেবারে উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো যায় যে এরা যা বলে আর যা করে তার মধ্যে বিস্তর ফারাক। মানুষ তবুও এই কথার মোহজালে বারবার ভুলে গিয়ে এদের উপরেই ভরসা করে, বারবার ঠকতে থাকে, কিন্তু কোনো উপায় নেই। ঠকেও এই মানুষগুলোর কাছে শেষ পর্যন্ত দাঁড়াতে হয় অগণিত সাধারণ মানুষকে। এইভাবেই চলছে। আমাদের গণতন্ত্র এক অদ্ভুত সার্কাস হয়ে দাঁড়িয়েছে। সবাই সবার মতো করে নিজেদের মতো করে গণতন্ত্রকে ব্যাখ্যা করছেন। আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান তিনি বারবার করে বলেন ওরা, মানে এই মুহূর্তে যারা দেশের শাসন ক্ষমতায় রয়েছেন তারা নাকি সংবিধান নষ্ট করছেন, সংবিধানের গণতন্ত্র নষ্ট করছেন। সত্যি বলছেন, আমরা জানি সত্যি তাই হচ্ছে। গণতন্ত্রকে একটু একটু করে নষ্ট করে দিয়ে দলতন্ত্র এবং নিজেদের আধিপত্য বিস্তার করবার জন্য দেশের শাসক দল চারপাশ থেকে সচেষ্ট হয়ে উঠেছে। বিভাজনের বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে সর্বত্র। মানুষের ধর্ম নিয়ে বারবার বিষ ছড়ানো হচ্ছে। আর তারই বিরুদ্ধে সরব হন আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান তিনি। কিন্তু বাস্তবের মাঠে দাঁড়িয়ে তিনি কি করেন? যখন আমরা তার কাজকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পর্যালোচনা করতে চাই, কি দেখি? তিনি যা বলেন ঠিক তার উল্টো করেন। মাত্র দিন দুয়েক আগে ভেবে দেখুন তো, আশা কর্মীরা, এই রাজ্যের প্রায় ৮০,০০০-এরও বেশি আশা কর্মী আছে যারা সারা দিন পরিশ্রম করে নানা ধরনের কাজ করে থাকেন। তাদের মাসোয়ারা মাত্র ৫,০০০ টাকার একটু বেশি। এই মাসোয়ারায় সংসার চলে না, বারবার করে তারা বলেছেন, বলেও কোনো সুরাহা হয়নি। দিন দুয়েক আগে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা একটা প্রতিবাদ মিছিল করবেন, প্রতিবাদে রাস্তায় নামবেন। সরকারকে জানিয়েই নিয়েছিলেন, স্বাস্থ্য ভবনে যাবেন, স্বাস্থ্য ভবনে গিয়ে সেখানে তাদের সমস্যার কথাগুলো তুলে ধরবেন। পুলিশের অনুমতি নেওয়া ছিল, রাজ্য সরকারকে বলা ছিল। তারপর আমরা কি দেখলাম? চরম চরম ভাবে পুলিশি হেনস্থার মুখে পড়তে হলো তাদের। মাত্র ৫,০০০-এর কিছু বেশি মাসোয়ারা পাওয়া একদল মহিলা সারা দিন লাঞ্ছিত হলেন এ রাজ্যের প্রশাসনের কাছে। এই হচ্ছে এ রাজ্যের প্রশাসনের গণতান্ত্রিক চেহারা। প্রশাসনের মাথায় যিনি বসে থাকেন তিনি কথা বলেন, কিন্তু বাস্তবে যা করেন ঠিক উল্টো। আমরা জানি এ রাজ্যে এখন ধর্মঘট করা খুব খারাপ কাজ। ধর্মঘটকে ছেঁটে ফেলে দিয়েছেন। প্রশাসনের সমস্ত শাখা প্রশাখাকে দিয়ে ধর্মঘট করা একেবারে নিষিদ্ধ করে দিয়েছেন। ইউনিয়ন বা সংগঠন, কর্মচারীদের সংগঠন নিষিদ্ধ, এগুলো চলবে না। শাসক দলকে যারা প্রশ্ন করতে পারবেন বা করতে চাইবেন তারা কোনোভাবে রেহাই পাবেন না। আর এনারাই গণতন্ত্রের কথা বলবেন। এনাদের মধ্যে কেউ কেউ আবার গণতন্ত্রের দারুণ সমস্ত লক্ষণ খুঁজে পান। আমি এর আগেও আলোচনা করেছি যে বড় বিপদ দিল্লিতে, ফলে এ রাজ্যে সেই বড় বিপদকে আটকাতে সঙ্গ দিতে হবে কাদের? না আর এক গণতন্ত্র মানেন না যে শাসক তাকে। কি অদ্ভুত, কি বিচিত্র না? মানুষ কোথায় যাবে? কিভাবে মানুষ তার দাবি, তার অধিকারের কথা বলবে? নেতা নেত্রীরা তো সত্যি ভুবন জুড়ে ফাঁদ পেতে রেখেছেন, সেই ফাঁদের আওতায় পড়ে যাচ্ছেন সবাই। আমি ঠিক এটাই আজকে বিষয় হিসেবে বেছেছি। আজকে এই বিষয়টার উপর আলোকপাত করব। আমাদের নেতা নেত্রীরা যেভাবে
মানুষকে ওই ভুবনজোড়া ফাঁদ পেতে ভুলিয়ে যাচ্ছেন ক্রমশ। মানুষ প্রতারিত হচ্ছে প্রতিদিন। কিভাবে হচ্ছেন? তারা বলছেন এক, করছেন আর এক। আমাদের সংবিধান, আমাদের গণতন্ত্র, তার রীতিনীতি প্রতিদিন তাকে লঙ্ঘন করছেন এরা, তাকে পদদলিত করছেন, আর মুখে উল্টো কথা বলছেন। মুখে সবার সামনে কত দরদি কথা, মানুষকে যেন কত ভালোবাসেন। এদের নিরাপত্তার জন্য কোটি কোটি টাকা প্রতিদিন ব্যয় হয়ে যায়, আর সাধারণ মানুষ, তাদের স্বাস্থ্য পরিষেবা নেই, তাদের খাবার নিশ্চয়তা নেই, তাদের চাকরির নিশ্চয়তা নেই। রাজ্য জুড়ে ঠিক এই মুহূর্তে, আমাদের রাজ্যের কথা যদি বলি, শিক্ষার অবস্থা ভয়ঙ্কর, ভয়াবহ। তারপরেও আমাদের এই সমস্ত নেতা নেত্রীরা বচন শোনান, আমরা শুনে যাই। কিছু পণ্ডিত তাদের মতো করে বলেন যে এরা ভালো, এরা একটু কম খারাপ, সুতরাং এই অবস্থায় এটাকে মেনে নিতে হবে। এইভাবে শোনান, আমরা শুনে যাই। প্রতিদিন এই ধরনের প্রবোধ বাক্য দিয়ে আমাদের চারপাশে যে সমস্যাগুলো ভয়ঙ্কর ভয়াবহ আকার নিচ্ছে, তাকে চেপে রাখার চেষ্টা করা হয়। আমরা এই সার্কাস দেখতে দেখতে অভ্যস্ত হয়ে উঠছি, এখন অসহায়ের মতো শুধু দেখে যাই আমরা। আসুন, এই কিভাবে ভুবন জুড়ে ফাঁদ পেতেছেন আমাদের নেতারা, তার স্বরূপটা একটু চেনবার চেষ্টা করি। আলোচনার জন্য আজ আমন্ত্রণ জানিয়েছি যাদের, তাদের সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন ডক্টর মিরাতুন নাহার, অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার আমার সঙ্গে রয়েছেন। আর রয়েছেন কর্মচারী আন্দোলনের একজন প্রধান ব্যক্তি শ্যামল কুমার মিত্র। শ্যামলবাবু আমার অনুষ্ঠানের আগেও এসেছেন, তিনিও ভালো করে জানেন যে কথা এবং কাজের ফারাক কতটা, কিভাবে হচ্ছে। মিরাতুনদের কাছে প্রথম আসবো। মিরাতুনদের, গোটা বিষয়টা নিয়ে আলোচনা করছি, তা আপনি বলেছিলেন যে আসলে ফাঁদটা না গোটা ভুবন জুড়ে পাতা হয়েছে। আমরা কোন জায়গায় দাঁড়াবো? আমরা এই সার্কাস দেখে 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 ক্লান্ত হয়ে যাচ্ছি। আমরা মানে মানুষের কথা বলছি, অগণিত সাধারণ মানুষ। এই সার্কাসের স্বরূপটা চিনিয়ে দেওয়ার দায়িত্ব ছিল যাদের, আমি বলছি আপনাদের মতো কিছু মানুষজন, মানে আপনি ব্যতিক্রম, যারা অনেকটা বুঝতে পারেন, যারা মানুষকে বোঝাতে পারেন, তারাও তো সেভাবে এগিয়ে এলো না। ফলে এই ভুবনজোড়া ফাঁদে সবাই আটকে যাচ্ছেন, মানুষ দেখছেন অসহায়ের মতো। কিন্তু এটাকে পরিবর্তন করা, এটাকে কোন দিকে নিয়ে যাওয়া যাবে, সে ব্যাপারে কারোর কোনো কি বলবো, কোনো দিক নির্দেশ করবার তাগিদ নেই। একটু বোধহয় যান্ত্রিক গোলযোগ হচ্ছে, শিরোনামটা ফুটে ওঠেনি আজকে। আমি 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 বলছি উপরে একটু শিরোনাম, হ্যাঁ বিষয় শিরোনামটা একটু, শিরোনামটা আর সাউন্ডটা একটু বাড়িয়ে দিতে বলো, হ্যাঁ, একটু অডিওটা বাড়িয়ে দিতে বলো। আমার কথা বোধহয় একটু কম, শ্যামল বাবু শুনতে পাচ্ছেন পরিষ্কার? হ্যাঁ, অল্প মানে আওয়াজটা একটু অল্প আসছে। আমি একটু একটু জোরে বলছি, কারণ আমার দিয়েছো শিরোনামটা তুমি বলো, এখানে ফুটে উঠছে না। আমরা শিরোনামটা আজকে দিয়েছি, আমি আপনাকে পড়ে দিচ্ছি। শিরোনামটা দেওয়া হয়েছে, আমি পিসিআরকে বলে দিচ্ছি। আচ্ছা, প্রেমের ফাঁদ পাতা ভুবনে, একদম প্রেমের ফাঁদ পাতা ভুবনে। চমৎকার শিরোনাম, যদিও কবির কাছ থেকে ধার নেওয়া। খুব ভালো, আমার ভাবনাটা খুব ভালো লাগছে। সত্যি আমরা প্রেমের ফাঁদ পাতা দেশে বোধহয় বাস করছি, ভুবন নয়, দেশে এখন আমরা বাস করছি। এবং বিষয়টাকে একটু প্রতীকী করে তুলে ধরেছো। প্রতীকটাকে আমি একটু ভেঙে দিই, যে কিভাবে প্রতীকটা প্রযোজ্য হয়ে যায় এক্ষেত্রে। সেটা হলো যে ব্যক্তি প্রেমিক প্রেমিকার জীবনে ভয়ঙ্কর মরণ ফাঁদ আসে যদি সেই প্রেমিক বা প্রেমিকা কারোর ফাঁদে পড়ে, কোনো নকল প্রেমিক বা প্রেমিকার ফাঁদে পড়ে। আসল প্রেমিক নয়, প্রেমিকা যদি নকল প্রেমিকের ফাঁদে পড়ে তাহলে তার মরণ দশা ঘটে। ঠিক তেমনি আসল প্রেমিকা নয়, প্রেমিক যদি নকল প্রেমিকার ফাঁদে পড়ে তাহলে তারও জীবনের বিপর্যস্ত হয়ে যায়। এই আসল আর নকল প্রেমিক প্রেমিকা চিহ্নিত করা খুব জরুরি ব্যক্তি জীবনে। তুমি সেটাকে যেভাবে নিয়েছো, আমি যা বুঝছি, দেশপ্রেমিক, দেশ নেতা নেত্রী যাদের হওয়ার কথা ছিল, দেশ প্রেমিক প্রেমিকা যাদের হওয়ার কথা ছিল, তারা যদি নকল দেশপ্রেমিক নকল দেশপ্রেমিকা হয়, অবশ্যই নেতা নেত্রী
এই জন্যই দেশপ্রেমিক প্রেমিকা বলছি। সবাই তো আর নেতা নয়, নেত্রীও রয়েছেন। তো তাহলে সেক্ষেত্রে এই প্রেমের ফাঁদে যদি দেশবাসী পড়ে, রাজ্যবাসী, কাছের দেশ আমাদের রাজ্যবাসী, আর একটু দূরের দেশ ভারতবাসী, তো এই এই ভারতবাসীর ভারতের যে নেতা নেত্রীরা এবং রাজ্যের যে নেতা নেত্রীরা, তারা যদি নকল প্রেমিক প্রেমিকা হয়, দেশপ্রেমিক দেশপ্রেমিকা, নকল রাজ্যপ্রেমিক রাজ্যপ্রেমিকা, আর নকল দেশপ্রেমিক দেশপ্রেমিকা হয়, তাহলে দেশবাসীর জীবনে যে বিপর্যয় নেমে আসে, সেটা নেমে এসেছে ধীরে 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 দেশ ভাগ হওয়ার পর থেকে। যবে থেকে আমরা স্বাধীন হয়েছি, স্বদেশী শাসকের অধীন হয়ে গেছি। অধীন বলতে খুব খারাপ লাগছে, স্বাধীন আর অধীন দুটো তো আর হয় না একসঙ্গে। আমরা স্বাধীন হয়েছি, অথচ শাসক দলের অধীনতা আমাদের মানতে হয়েছে। তার একটা ধারাবাহিকতা আছে। প্রথম থেকে বিপুল অধীনতা মানতে হয়েছে তেমনটি নয়, কারণ বিদেশি শাসকের থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পেরেছি, প্রাণও বিনিময় দিতে হয়েছে। বিদেশি শাসকদের ক্ষেত্রে একটা একটুখানি বোঝাবার জন্য বলছি, বিদেশি শাসকের ক্ষেত্রে একটা ব্যাপার ছিল, তারা যে শাসক সেটা লুকায়নি, তারা সেটা কিন্তু সরাসরি বুঝতে দিয়েছে। ভান ছিল না, তারা প্রেমিকের ভান করেনি। তারা এসেছে এখানে ব্যবসা করতে, বাণিজ্য করতে, লুটপাট করতে, এবং সেভাবেই করেছে। সুতরাং সেক্ষেত্রে প্রাণও মানুষ দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছে আমাদের দেশবাসীরা। তারপরে আমরা স্বাধীন হলাম। স্বাধীন হওয়ার পরে স্বদেশে যে নেতা নেত্রীদের আমরা পেলাম, প্রথম থেকেই তারা যে সব নকল হয়ে গিয়েছিল ঠিক তেমনটি নয়। ধীরে 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 কিছুটা দিয়েছে, কিছুটা প্রেম বিলিয়েছে, আবার ভেতরে হয়তো কিছু অন্যরকম পরিকল্পনাও ছিল। কিন্তু ধীরে ধীরে দেখা গেল এখন যারা স্বদেশী শাসক, কি রাজ্যের কি ভারতের, আমাদের সমগ্র দেশের, তারা সব নকল প্রেমিক প্রেমিকা হয়ে গেল। নকল কোন প্রেমিক প্রেমিকা? দেশপ্রেমিক প্রেমিকা। কিভাবে একটু ছোট করে বলি যে স্বদেশী শাসক কিভাবে প্রেমের প্রতারণাটা করলো, ভণ্ডামিটা করলো। নকল প্রেমিক প্রেমিকা সেজে রয়েছে সকলে। খুব ছোট করে প্রথমে বলি, তারপর যদি বলো তাহলে আরেকটু বিস্তারিত বলা যেতে পারে শ্যামলবাবু বলবার পরে। প্রেমের নামে প্রতারণা করছে এরা, একেবারে স্পষ্টে। খুব সুন্দর করে তুমি ধরেছ। এই সমস্ত আজকের দেশনায়ক নায়িকারা সব প্রেমের নামে প্রতারণা করছে। সেই প্রতারণাটা কি ধরনের? প্রথমে বলি, এটা তারা বলে যে এটা আমাদের দেশটা জনগণের সরকার, গণতন্ত্রের দেশ, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এবং সরকারটা জনগণের। কিন্তু আসলে সরকারের ভূমিকায় নেমে এরা যে প্রতারণাটা করছে সেটা হচ্ছে, এরা আসলে শাসক দল। সরকার হলে জনগণের প্রেমিক হতো, গণতন্ত্র মানত, কিন্তু এরা শাসক দলের ভূমিকায় নেমেছে, সরাসরি প্রেমের ভান করছে যে আমরা তোমাদের সবকিছু দেব, সমস্ত কিছু দেওয়ার ভূমিকায় আমরা এসেছি। যেমন নকল প্রেমিক হয়, প্রেমিক প্রেমিকাদের ভুলিয়ে সর্বনাশ করে। এটা একটা প্রথমত গণতান্ত্রিক সরকারকে আসলে সরকারের বদলে শাসক দলের ভূমিকায় নেমেছে, প্রচন্ড প্রতারণা। তারপরে যে কথাটুকুন বলে আমি শেষ করব, পরে দুটো কথা বলে। তারপরে হচ্ছে গণতন্ত্রের নামে মানে নকল প্রেমিক প্রেমিকারা যা হয়, তোমাকে না পেলে আমার জীবন একেবারে বিসর্জন হয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে, প্রেমিক প্রেমিকারা বলে। তো সেই নকল প্রেমের ফাঁদটা তারা খুব ভালো করে পাতে। এক্ষেত্রে গণতন্ত্রের নামে ফাঁদটা ফাতা হয়েছে। এবং গণতন্ত্রের নামে যে ফাঁদ পাতা হয়েছে, নকল প্রেমিক প্রেমিকারা যেটা করে, আসলে সেটা তারা প্রেমের ভান করে কি করে, নকল প্রেমিক তার সর্বস্ব নিয়ে নেয়, একটি প্রেমিকের অথবা একটি প্রেমিকার সর্বস্ব নিয়ে নেয়। এক্ষেত্রেও তাই, গণতন্ত্রের ভান করে সেটা প্রতিষ্ঠা করবে, ভান করে আসলে কি করতে চাইছে, দল প্রতিষ্ঠা করতে চাইছে। এরা সব আসলে দল প্রেমিক, দেশপ্রেমিক কেউ না। আজকে তো আমি কাউকে রাজনীতি যারা করছে, মানে আমি বলবো যারা
শাসন ক্ষমতায়, গণতন্ত্রের মাধ্যমে শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হচ্ছে, রাজনীতি করছে বলে, কিন্তু রাজনীতির নামে তারা লুটতন্ত্র করছে, দেশের সম্পদ লুটপাট করছে এবং জনগণকে বোঝাচ্ছে যে দেখো, আমরা লুটপাট করছি না, আমরা জনসম্পদ রক্ষা করছি এবং সেই সম্পদে তোমরাও পাবে, ভাগ পাবে। আসলে ভাগ পাবে বলতে চায়, কিন্তু বলে যে আমরা এটা তোমাদের জন্যই করছি। এই প্রতারণা, এই প্রেমের ফাঁদটা এরা করছে, দেওয়ার নামে নেওয়ার শীর্ষ বানাচ্ছে, বলছে দেব, কিন্তু আসলে তারপরে কানে কানে বা হাত থেকে দেওয়ার সময় বলে দিচ্ছে যে এসো, হাত ধরে টান দিচ্ছে, এসো শীর্ষ বনে যাও। এইটুকুতে কেন মন ভরবে, আরো অনেক কিছু পাবে। এই যে প্রেমের ফাঁদ, এই ফাঁদে ধরা দিচ্ছে দেশবাসী, উপায় থাকছে না, দলের ফাঁদে পড়ছে, ফাঁদটা দলীয় ফাঁদ, দলীয় ফাঁদে পড়ছে, শীর্ষ বনে যাচ্ছে, দেশের সমস্ত সম্পদ লুটপাট হয়ে যাচ্ছে দেশপ্রেমিকের ভান করে, যারা আসলে নকল প্রেমিকের ভূমিকা পালন করছে তাদের হাতে। বেশ, আমি আসবো আপনার কাছে আরো একটা বিষয়, যে এইভাবে মানুষকে যে বোকা বানানো, এই প্রয়াসটা সফল হচ্ছে। মানুষ, আপনি যে বললেন সব পাচ্ছে কি, মানুষ তো সত্যি অনেক কিছু পাচ্ছে না, তৎসত্ত্বেও তারা অসহায়ের মতো মেনে নিতে বাধ্য হচ্ছে কেন, এই ব্যাখ্যাটায় আসবো মিলাদুদ্দিন। তার আগে আমি একটু শ্যামল বাবুর কাছে আসি। শ্যামল বাবু, আপনি সব থেকে বোধহয় ভালো বুঝবেন যে এই নেতারা কিভাবে, মানে আমাদের রাজ্যের একজন প্রধান প্রশাসক, তিনি যেভাবে গণতন্ত্রে মানুষের স্বার্থের কথা বলেন, আবার আপনারা এই মুহূর্তে একটা দাবি, একবারে গণতন্ত্রের দাবি, ডিএর দাবিতে আন্দোলন করছেন, দিনের পর দিন সেটা মিটবে না, আশা কর্মীদের দাবি মিটবে না, অথচ দিল্লি যদি কিছু করে সেটা অগণতান্ত্রিক, তার জন্য সমস্ত মানুষকে রাস্তায় নামবার আহ্বান করেন তিনি। সেই দাবিটা, মানে দিল্লির সরকার যদি অগণতান্ত্রিক কিছু করে সেটাকে প্রতিরোধ করতে হবে, কিন্তু যিনি বলছেন তিনি যে নিজের দিকে আঙুল তুলে বলেন যে আমি যেটা করছি সেটাও গণতান্ত্রিক নয়, সেটা তাকে বোঝাবে কে? মানে আমি বলছি যে ওই যে অভিযোগের একটা কথা আছে না, অভিযোগের তর্জনী কারোর দিকে তুললে স্বাভাবিক নিয়মে অন্য আঙুলগুলো নিজের দিকে ঘুরে যায়। আমরা বোধহয় সেই আঙুলগুলোর কি বলতে চাইছে সেটা সমাধান কেউ করতে চাই না। আমাদের নেতাদের ক্ষেত্রে এটা বোধহয় সব থেকে বেশি খাটে। দেখুন, আমি সরাসরি বিষয়টায় আসি। আমাদের দেশে পণ্ডিত ভীমসেন যোশী, তিনি গেয়েছিলেন আল্লাহ জানে মওলা জানে। আমাদের ওস্তাদ বড়ে গোলাম আলী, হরিআম তৎসাৎ। সানাই বাজান আমাদের বিসমিল্লাহ খান, বিসমিল্লাহ খান। ধর্মে মুসলিম। তবলায় সঙ্গত করেন ওস্তাদ জাকির হোসেন, ধর্মে মুসলিম। আজ পর্যন্ত কোনো রক্ষণশীল হিন্দুর বাড়িতে এই প্রশ্ন ওঠেনি হিন্দুর মাঙ্গলিক অনুষ্ঠানে মুসলিম বিসমিল্লাহ সানাই কেন বাজবে। নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত আমাদের বিভিন্ন শ্যামা পূজার মণ্ডপে বাজে, আমরা অনুভব করি। মুসলিম কন্যার কীর্তন আপনি এখন সমাজ মাধ্যম খুললেই পাবেন, আমরা আপ্লুত হয়ে যাই। এইটা ছিল আমাদের ভারতবর্ষ। আগে এই মমতা এবং মোদির ক্ষমতায়নের আগে যারা শাসন ক্ষমতায় ছিলেন তাদের অনেক সমালোচনা করা যায়, কিন্তু একটি বিষয়ে তারা বোধহয় সমালোচনার ঊর্ধ্বে ছিলেন। সেটা হচ্ছে তারা কিন্তু সরাসরি ধর্মকে রাজনীতির অঙ্গনে এনে ধর্ম এবং সাম্প্রদায়িকতার গরলে দেশটাকে এভাবে ছিন্ন ভিন্ন করে দেননি। এটার মতো বড় বিপদ আর কিন্তু কিছু নেই। কারণ ধর্মান্ধতা এবং মানুষের মনে যে সুপ্ত সাম্প্রদায়িকতা, এইটাকে যদি বোতল খুলে দেয়া হয় তাহলে তাকে আবার বোতলবন্দি করাটা কিন্তু কার্যত অসম্ভব। আমি এবার আপনাকে কতগুলো ফ্যাকচুয়াল অ্যাসপেক্টে আসি। অশোক সিংহল, মুরলী মনোহর যোশী, এল কে আদবানি, সুব্রমণিয়াম স্বামী, প্রবীণ তোগাড়িয়া, অশোক ফণি, এরা হচ্ছেন সব সর্বভারতীয় শীর্ষ বিজেপি নেতা। এদের জামাই হচ্ছে মুক্তার আব্বাস নাকভি, সায়নেওয়াজ হুসেন, সালিম, নাদিম হায়দার, আশফাক মীর, শাহিন জাহান। আমাদের পশ্চিমবাংলায় অসীম সরকার বিজেপি বিধায়ক কদিন আগে কোরআনের সম্পর্কে কিছু মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।
তা এইরকম কোরআন বিদ্বেষী মুসলিম বিদ্বেষী অসীম সরকার তার নিজের মেয়ের বিয়ে দিয়েছেন একজন বাংলাদেশি মুসলিমের সঙ্গে, তার নাম কাজল দেওয়ান। এবারে আসুন এল কে আদবানি, যিনি বাবরি মসজিদ ভাঙার অন্যতম কারিগর, তার ভাইঝি জামাই হচ্ছে আলতাফ হোসেন। মোহন ভাগবত, যিনি তো মানে হিন্দুত্ববাদের শীর্ষে আছেন, তার শিখে নিয়েছেন ভাইঝি একদম। জামাই হচ্ছে মহসিন আক্তার। বালা সাহেব ঠাকরে, তার নাত জামাই হচ্ছে শাহজাদ। এখন এগুলো খারাপ কিছু নয়, এটাই তো হওয়া উচিত। এটাই তো হলে আমরা মুসলিম সম্প্রদায়কে জানবো, তাদের সঙ্গে পারিবারিক সূত্রে আবদ্ধ হলে পারস্পরিক যে সাম্প্রদায়িকতার যে একটা সুপ্ত সাম্প্রদায়িকতা আছে লুপ্ত হবে। এটাই তো আমাদের চাহিদা, এটাই তো আমরা চাই। অত্যন্ত ভালো, এইসব শীর্ষ বিজেপি নেতারা নিঃসন্দেহে অত্যন্ত ভালো কাজ করেছে।